প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে। তোমরা জানো যে তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষায় এই অধ্যায় থেকে 3টি 2 নম্বরের প্রশ্ন পাবে এবং ফাইনাল পরীক্ষায় 2 নম্বরের 2টি শর্ট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পাবে। তাই এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। আজ এই ভিডিওতে যে কয়েকটি 2 নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে তোমাদের আলোচনা করেছি, এইভাবে যদি তোমরা উত্তরগুলো লিখো এবং এই প্রশ্নোত্তরগুলি করে যাও, তাহলে এই অধ্যায়ের 2 নম্বরের জন্য তোমাদের কোনো ভাবনা থাকবে না। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর, সন্ত্রাসের শাসন ঘোষিত হওয়ার পর 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটি এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 2 কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে 1799 খ্রিস্টাব্দে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থা কী? উত্তর, নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে এক নতুন শাসন ব্যবস্থা চালু করেন। নেপোলিয়ন প্রবর্তিত এই শাসন ব্যবস্থা কনসুলেটের শাসন নামে পরিচিত। নেপোলিয়ন ছাড়াও অন্য 2 কনসাল ছিলেন আবেসিয়েস এবং রজার ডুকোস। তৃতীয় প্রশ্ন, 18 ব্রুমেইয়ার ঘটনা কী? উত্তর, মিশর অভিযানে ব্যর্থতার পর নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের দুর্বলতার সুযোগে 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন। প্রজাতন্ত্রী ফ্রান্সের ক্যালেন্ডার অনুসারে এই দিনটি ছিল 18 ব্রুমেইয়ার। তাই এই ঘটনাকে 18 ব্রুমেইয়ার ঘটনা বলা হয়। চতুর্থ প্রশ্ন, কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি বলতে কী বোঝায়? উত্তর, রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক সৃষ্টির ক্ষেত্রে ধর্ম ও চার্চের গুরুত্বের কথা চিন্তা করে নেপোলিয়ন পোপ 7ম পায়াসের সঙ্গে এক চুক্তির মাধ্যমে পোপের সঙ্গে রাষ্ট্রের বিরোধ মিটিয়ে ফেলেন। 1701 খ্রিস্টাব্দের এই চুক্তি কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি নামে পরিচিত। পরের প্রশ্ন, কনকর্ডাট চুক্তির শর্তগুলি কী ছিল? 1801 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও পোপ 7ম পায়াসের মধ্যে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর শর্তগুলি: প্রথম, ফ্রান্সে চার্চের যাজকগণ সরকার দ্বারা নিযুক্ত হওয়ার পর সেই নিয়োগ অনুমোদন করবেন। 2, পোপ ফরাসি গির্জা এবং গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেন। 3, রাষ্ট্র যাজকদের বেতন দেবে। 4 নম্বর, ফরাসি নাগরিকদের ধর্মাচরণে অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই স্বাধীনতা থাকবে। 6 নম্বর প্রশ্ন, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? ফরাসি শাসক নেপোলিয়ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত। পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে একটি গ্রন্থে সংকলিত করেন। নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। নেপোলিয়নের এই কৃতিত্বের জন্য তাকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। 7 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? উত্তর, নেপোলিয়ন ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইন বাতিল করে আইন বিশেষজ্ঞদের সুপারিশ অনুসারে সমগ্র ফ্রান্সের জন্য 1804 খ্রিস্টাব্দে যে আইন সংহিতা কার্যকর করেন
তা কোড নেপোলিয়ন নামে পরিচিত। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়নের এই নামকরণ করে হয়, নেপোলিয়নের নামে নামকরণ হয় কোড নেপোলিয়ন। অষ্টম প্রশ্ন, লাইসি কি? উত্তর, 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি শহরগুলিতে 29টি আদর্শ সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন। এগুলি লাইসি বা লিসে নামে পরিচিত। লাইসিগুলিতে সামরিক এবং অসামরিক কর্মচারীদের সন্তানেরা পড়াশোনা করত। নবম, লিজিয়ন অফ অনার কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে রাষ্ট্রের প্রতি সেবা এবং আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। একে লিজিয়ন অফ অনার বলা হয়। দশম প্রশ্ন, টিলসিটের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এর গুরুত্ব কী? টিলসিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে হয়েছিল। গুরুত্ব: প্রথম, টিলসিটের সন্ধির ফলে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তি জোট ভেঙে যায়। 2, নেপোলিয়ন রাশিয়াকে নিরপেক্ষ রাখতে সক্ষম হয়। 3, পূর্ব সীমান্তে নেপোলিয়নের আর কোনো ভয় না থাকায় তিনি সমগ্র শক্তি পশ্চিম প্রান্তে নিয়োগ করতে পেরেছিলেন। 11 নম্বর প্রশ্ন, এটি খুব গুরুত্বপূর্ণ। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? নেপোলিয়ন নিজ যুদ্ধকৌশলে সমগ্র ইউরোপকে পদানত করলেও সমুদ্রের রানী ইংল্যান্ডকে পদানত করতে পারেননি। সেই কারণে তিনি ইংল্যান্ডের বৈদেশিক বাণিজ্য পঙ্গু করার জন্য 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রির মাধ্যমে নেপোলিয়ন ঘোষণা করেন, ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করবে না এবং ইংল্যান্ডের কোনো জিনিস কিনতে পারবে না। নেপোলিয়ন প্রবর্তিত এই ব্যবস্থা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। এর পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, স্পেনীয় ক্ষত কি? স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন নিজের ভাই জোসেফকে সেখানকার সিংহাসনে বসান। এর ফলে স্পেনবাসী পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই যুদ্ধ নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বহু সেনা, অর্থ এবং সম্মান ধূলিসাৎ হয়। স্পেনে নেপোলিয়নের এই সামরিক ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো একটা রক্ষণাত্মক রণকৌশল। 1812 খ্রিস্টাব্দের 26শে জুন নেপোলিয়ন রাশিয়া অভিযান করলে রুশ সেনাবাহিনী নেপোলিয়নকে বাধা না দিয়ে ক্রমাগত পিছনের দিকে হাঁটতে থাকে। ফরাসি সেনাবাহিনী যাতে সমস্যায় পড়ে সেই জন্য তারা রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র এবং বাসস্থানগুলিতে আগুন লাগিয়ে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। এই রণকৌশল পোড়ামাটির নীতি নামে পরিচিত। লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? অথবা কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে এবং কেন? মস্কো অভিযান ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং সুইডেনকে নিয়ে গঠিত চতুর্থ জোটভুক্ত রাষ্ট্রগুলির মিলিত বাহিনীর সঙ্গে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়নের যে লিপজিগের যুদ্ধ হয়েছিল তা জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে একে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন, শতদিবসের রাজত্ব কি? এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1815 খ্রিস্টাব্দের মার্চ মাসে ফ্রান্সে গোলযোগের সুযোগ নিয়ে নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। এরপর তিনি 20 মার্চ থেকে 29শে জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 দিন ফ্রান্সে রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্বকাল নামে পরিচিত। এরপর উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ বলতে কী বোঝায়? স্পেনের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। ফলে স্পেনবাসী পর্তুগাল এবং ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে নেপোলিয়নের বিরুদ্ধে
তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে। ফ্রান্সের বিরুদ্ধে এই যুদ্ধ উপদ্বীপীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয় ঘটে। তোমাদের এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তরগুলি করলেই হবে। এখান থেকে যে বড় প্রশ্নগুলি অর্থাৎ 5 নম্বর বা অ্যানুয়াল পরীক্ষায় 8 নম্বরের আসতে পারে, সেই প্রশ্নোত্তরগুলি আমরা পরবর্তী ভিডিওতে পোস্ট করব। ভালো থেকো, ধন্যবাদ।